অরুণিমা বেগম আশ্চর্য হয়ে ময়ূরীকে দেখে শ্বশুরকে উদ্দেশ্য করে বললেন, আব্বা আপনি আজই বিয়ে করিয়ে এনেছেন? আজ না শুধু কথা বলে আসার কথা ছিল? বোরহান সওদাগর এসে সোফায় বসলেন। তাহসিনকে চোখের ইশারায় ময়ূরীকে নিয়ে বসতে বললে তাহসিন ময়ূরীকে নিয়ে বসে পাশেই। মন চাইলো তাই আজই নিয়ে এলাম। কিন্তু আব্বা আপনি তো বলেননি এত ছোট একটা মেয়েকে ঘরের বউ করে আনবেন? এই মেয়ে এখনো কিশোরী। কিশোরীদের কি বিয়ে হয় না মেজ বউ? অরুণিমা বেগম প্রতিবাদ করে বললেন, বাল্যবিবাহ অন্যায় বাবা, ভুলে যাচ্ছেন আপনিও আইনের লোক। বোরহান সওদাগর উত্তর দিলেন না। তার স্ত্রী ভিড় ঠেলে অসুস্থ শরীর টেনে ময়ূরীর সামনে এসে চিবুক উঁচিয়ে ধরলেন। টুকটুকে বউ দেখে গাল ভরে হেসে বললেন, মাশাল্লাহ আপনি একটা কামের কাম করছেন। ও বক্করের ছোট মাইয়া না? কি সুন্দর কইরা বানাইছে আল্লাহ। বোরহান সওদাগর খুশি হলেন বউয়ের কথা শুনে। কিন্তু আপনি আমাগো কাউরে না কইয়া তাহসিন রে বিয়া করাইলেন কেন? দেখতে গিয়ে বিয়ে পড়িয়ে এনেছি। মুখে এক কথা বললেও তিনি বিয়ের প্রস্তুতি নিয়েই ওই বাড়িতে গিয়েছিলেন। ময়ূরীর জন্য বিয়ের শাড়ি অবধি কিনে রেখেছিলেন আগে থেকেই। রজনী বেগম কথা না বাড়িয়ে আদনান আর রুহুলকে উদ্দেশ্য করে বললেন, তোরা ফুল কিন আন যা, নূপুর আর কনক মিলা বাসর ঘর সাজাবি। আদনান আর রুহুল তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হলো। ময়ূরীর ভয়ে বুক ধুকপুক করছে। কাউকে সে চেনে না, সবাই কেমন করে তার দিকে তাকিয়ে আছে। আফিয়া এগিয়ে এসে ময়ূরীর পাশে বসে মিষ্টি হেসে বলল, আমার দেবরের বউ কিন্তু ভীষণ সুন্দর। দেবর শেষে সুন্দরী বউ ঘরে নিয়ে এলো। তাহসিনের মুখ গম্ভীর। ময়ূরী আর একটু গুটিয়ে নিল নিজেকে তাহসিনের সাথে। দূর থেকে কনক ছলছল চোখে তাকিয়ে আছে তাদের দিকে। এতদিনের যত্নে গড়া ভালোবাসা মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই যন্ত্রণার থেকে যেন মৃত্যু শ্রেয় ছিল। সে মুখ ঢেকে দৌড়ে নিজের ঘরের দিকে চলে গেল। মাহতাবের ছোট বউ শান্তা ময়ূরীর দিকে তাকিয়ে আছে প্রথম থেকেই। তার কেমন হিংসে লাগছে। মেয়েটা তার থেকেও হাজার গুণ বেশি সুন্দর, ভাবলেও শরীর জ্বলে যাচ্ছে। অরুণিমা বেগম শেষে দীর্ঘশ্বাস ফেলে নূপুরকে মিষ্টি আর পানি আনতে বললেন। নূপুর প্রস্থান করতেই রজনী বেগম তাহসিন আর ময়ূরীর দিকে মিষ্টি হেসে তাকিয়ে বললেন, আমার কালাচান সুন্দরী বউ পাইছে। শুনো নতুন বউ, জামাই কিন্তু খুব ভালো, বেশি বেশি ভালোবাসবা, তাইলে জামাই মাথায় উঠায় রাখবো। লজ্জায় মেয়েটার মুখ লালবর্ণ ধারণ করলো। এই লজ্জা আর সইতে পারছে না সে। তাহসিন ঠোঁট কামড়ে হালকা ঘাড় বাঁকিয়ে নববধূর লাজুক বদন পানে তাকালো। সত্যি মনে হচ্ছে মেয়েটা একটু বেশি সুন্দর। তার গায়ের রং চাপা হলেও ময়ূরীর গায়ের রং উজ্জ্বল। অরুণিমা বেগম মিষ্টির বাটি শাশুড়ির হাতে দেওয়ার পর রজনী বেগম দুজনকে মিষ্টি মুখ করিয়ে পানি দিলেন। আদনান আর রুহুল ফুল আনার পরপরই নূপুর কুসুমকে নিয়ে বাসর ঘর সাজাতে ভাইয়ের ঘরে গেল। ময়ূরীকে নিয়ে রজনী বেগম নিজের ঘরে গেলেন। তাহসিন কোথায় গেছে জানা নেই, তবে আদনান আর রুহুল আছে সাথে। রজনী বেগমের ঘরে আফিয়া, ছোট চাচি ময়ূরী আর রজনী বেগম আছেন। ময়ূরীকে পালঙ্কে বসিয়ে আফিয়া এটা ওটা জিজ্ঞেস করছে। একই এলাকায় থাকলেও তাদের কখনো দেখা হয়নি। ময়ূরীকে তার বাড়ি থেকে বের হতে দেয়া হতো না। অন্যদিকে চেয়ারম্যান বাড়ির কোনো মেয়ে বাড়ির বাইরে বের হয় না। রজনী বেগম আলমারি খুলে একটা বড় বক্স বের করলেন। সেটা পালঙ্কের উপরে রেখে একজোড়া মোটা স্বর্ণের বালা, গলার চেইন আর নাকফুল বের করে বাক্সটা তুলে রাখলেন আলমারিতে। আফিয়া ময়ূরীর গায়ে স্বর্ণ পরিয়ে দিয়ে নাকে স্বর্ণের নাকফুল পরিয়ে দিতেই রজনী বেগম মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। নাকফুল পরাতে যেন মেয়েটার সৌন্দর্য আরো বেড়েছে। একদম পাক্কা গিন্নি মনে হচ্ছে। তিনি ময়ূরীর পাশে এসে বসলেন। ময়ূরীর ছোট ছোট দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আস্তিকা এই সংসার তোমার। সংসার কিন্তু মন দিয়া করতে হইব। আফিয়া মুস্কি হাসলো। ময়ূরী শুকনো ঢোক গিলে মাথা নাড়ালো। তিনি আবার বললেন, এই বংশে একটাই নাতির মাইয়া। তুমি মনে হয় জানো তাহসিনের একটা মাইয়া আছে। তোমারও মাইয়া হয়। ওর নাম জানো কি? ওর নাম পুতুল। পুতুলের মতোই দেখতে। তারে মায়ের মতো ভালোবাসো, বুঝলা? ময়ূরী সাহস করে জিজ্ঞেস করলো, ও কোথায়? ও ঢাকায়। ওর বাপে ওরে গ্রামে নিয়ে আসে না। মাইয়াডা গ্রামে আইলে মেলা কান্দে, তাই ঢাকায় রাইখা আইছে। ময়ূরী ঠোঁট কামড়ে ধরলো। হাজারো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এসবের উত্তর দিবে কে? রজনী বেগম তারা দিয়ে আফিয়াকে বললেন, বাসর ঘর মনে হয় সাজানো শেষ আফিয়া। ওরে বাসর ঘরে দিয়া একটু বুঝাই শোনাই দিও। আফিয়া
ভাইয়া মাথা নেড়ে ময়ূরীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে সোজা দোতলায় তাহাসিনের ঘরে নিয়ে এলো। ময়ূরী দেখলো পুরো ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। অদ্ভুত ব্যাপার, এই রাত করে এরা এত ফুল পেল কোথায়? নূপুরের কাছে এক গ্লাস দুধ পাঠিয়ে দিলেন রজনী বেগম। সে দুধের গ্লাস বেডসাইডের ছোট্ট টেবিলের ওপর রেখে কুসুমের পাশে দাঁড়ালো। ময়ূরী বিছানায় বসেছে, আফিয়া ফিসফিস করে কথা বলছে তার সাথে। ময়ূরীর দৃষ্টি নত, চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। ওরা খানিকক্ষণ পর ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে চলে যেতেই ময়ূরী লম্বা দম নিল। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাস আটকে মরে যাবে সে। এত এত মানুষ এই বাড়িতে, তার মাথা ঘুরছে, পেটে ব্যথা হচ্ছে ভীষণ, কিছু ভালো লাগছে না। আব্বা আম্মার ওপর ভীষণ রাগ হচ্ছে। জোর করে তাকে বিয়ে দেয়া হলো ওই লোকটার সাথে। লোকটাও কেমন অদ্ভুত, একবার কোমল চোখে তাকালে দ্বিতীয়বার সিংহের মতো তাকিয়ে থাকে। মনে হচ্ছে গোটা জীবনটাই অদ্ভুত। বৃষ্টিতে ভিজে গেছে পুরো ছাদ, চারপাশে শীতল বাতাস বইছে এখন। তাহসিনের ঠোঁটে জ্বলন্ত সিগারেট। আদনান বেশ কিছুক্ষণ ধরে হাঁসফাঁস করছে। রুহুল ছাদ থেকে নেমে যাওয়ার পরই সে আতঙ্কিত হয়ে বলল, তুই যে বিয়ে করলি, এটা যদি কেউ জেনে যায়, উপর মহলে খবর গেলে কি হবে তুই জানিস? কিশোরী মেয়ে বিয়ে করেছিস বলত। তাহসিন গম্ভীর কণ্ঠে বলল, খবরটা দিবে কে? তুই? আমি কেন দিব? তাহলে আর আসেই বা কে? যদি কোনোভাবে জেনে যায় কিছু হবে না। আদনান শান্ত হয়ে নিজেও একটা সিগারেট ধরিয়ে ফোনে সময় দেখে বলল, ভাবি বোধহয় তোর জন্য অপেক্ষা করছে। রাত 10টার বেশি বাজে এখন। বাসর রাত শেষ হলে বাসর ঘরে ঢুকবি নাকি? তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটাকে জোর করা হয়েছে। দাদার ওপর মেজাজ খারাপ হচ্ছে ভীষণ। আজ কোনো রকম দেখে আসতে পারলে কাল সকালেই আমি ঢাকা চলে যেতাম। কিছু করার নেই, বিয়ে তো হয়ে গেছে। হলেই বাকি, ওই মেয়ে সংসারের কিছু বোঝে? সবকিছুর জন্যই সময় লাগে। সময় দে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন যা, অনেক রাত হয়েছে। নাকি আমার সাথে আমার ঘরে যাবি বাসর করতে? চল যাই। শালা খবিস, তুই আমাকে নষ্ট বানাচ্ছিস তাহসিন। তুই ভালো ছিলি কবে? ওরা নিচে নেমে আসতেই আদনান রুহুলের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তাহসিন নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না বুঝতে পারছে না। শ্বাস টেনে বাইরে থেকে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। পুরো ঘর থেকে তাজা ফুলের সুবাস ভেসে বেড়াচ্ছে, কি মিষ্টি ঘ্রাণ। সে দরজা আটকে দিয়ে এগিয়ে এলো দুপা। ময়ূরী ঘোমটা টেনে বসে আছে বিছানায়। ফুলে ছিটানো বিছানায় লাল টুকটুকে বউ। তাহসিন এগিয়ে গিয়ে বসলো বিছানায়। হালকা গলা পরিষ্কার করে আলতো স্পর্শে লম্বা ঘুমটা তুলে মাথার উপরে রাখলো। ময়ূরীর ঘুমু ঘুমু চোখ, চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে বারবার। তাহসিন মাথার ঘুমটা সরাতেই আতকে উঠে চিৎকার দিয়ে উঠল। তাহসিন ভয়ে বুকে থুতু দিয়ে বলল, পেতনি নাম দিয়ে ভুল কিছু তো করিনি। ফাজিল মহিলা, বাসর রাতে স্বামীকে খুন করতে চাইছো? ময়ূরী নিজেকে সামলে চুপ করে রইল। পেটে ব্যথায় শরীর ভেঙে আসছে। তাহসিন ময়ূরীর এমন অস্বাভাবিক আচরণ দেখে বলল, কোনো সমস্যা? ময়ূরী লজ্জায় কথা বলতে পারল না। চোখে চিকচিক পানি টলমল করছে। তাহসিন কপাল কুঁচকে বোঝার চেষ্টা করলো। ব্যর্থ হয়ে জিজ্ঞেস করলো, বাড়ির কাউকে ডেকে দিব? ভাবিকে ডাকবো? ময়ূরী মাথা নাড়িয়ে সায় জানালে। তাহসিন বিছানা থেকে নামতে গেলে হঠাৎ চোখ যায় ময়ূরীর পাশে গোলাপি রঙের চাদরে। সে ফট করে তাকায় মেয়েটার দিকে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলে, 10 মিনিট ওয়েট করো, আমি আসছি। তাহসিন সোজা বাড়ি থেকে বের হয়। বাজার বাড়ির কাছেই। আর বাজারে 3টা ওষুধের দোকান। সেখানে 2টা অনেক রাত অবধি খোলা থাকে। বেশি সময় লাগলো না তার। বাড়ি ফিরে ময়ূরীর হাতে ছোট একটা ব্যাগ দিয়ে বলল, ভাবি শাড়ি দিয়ে গেছে, যাও গোসল করে এসো। ময়ূরী বিছানা থেকে নামলো না। তাহসিন বুঝতে পেরে হঠাৎ মেয়েটাকে পাজা কোলে তুলে নিল। ময়ূরী ভয়ে আতকে উঠে বলল, আল্লাহ, কি করছেন আপনি? তাহসিন ওয়াশরুমের নিকট এগিয়ে গিয়ে ওকে নামিয়ে দিয়ে বলল, শোনো মেয়ে, আমি তোমার স্বামী। কখনো লজ্জা না করে যা সমস্যা হবে সব আমায় বলবে। এবার যাও, গোসল করো, না হলে শরীর ধুয়ে বের হও। তাহসিন নতুন পাতলা শাড়িটা এনে ময়ূরীর হাতে ধরিয়ে দিল। ময়ূরী অবাক হয়ে দেখল তাকে। তাহসিন ঠেলে ওকে ওয়াশরুমে পাঠানোর পর বিছানার চাদর উঠিয়ে নতুন আরেকটা চাদর বিছিয়ে দিল। ময়ূরী ফ্রেশ হয়ে কোনো রকম শাড়ি পেঁচিয়ে বের হলো ওয়াশরুম থেকে। তাহসিন দেখল গাঢ় নীল রঙের শাড়ি পরে বের হয়েছে মেয়েটা। চুল শুকনো, মানে শরীর ধুয়েছে। সে বিছানার চাদর নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, ঘুমাও তুমি, আলমারি খুলে দেখো নতুন কাঁথা আছে। ময়ূরী শাড়ি ঠিক করে আলমারি খুলে কাঁথা বের করে বিছানায় শুয়ে পড়ল। মায়ের কথা খুব মনে পড়ছে। রাগারাগি করে তো এলো, কিন্তু আম্মাও যে কষ্ট পাচ্ছে। সুন্দর সহজ জীবনটা হঠাৎ বদলে গেল। এক কিশোরী সদ্য 16তে পা দিয়েই বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি পা রাখলো, যেখানে সে কাউকে চেনে না। এমন একজনের সাথে বিয়ে হয়েছে যার একজন সন্তান আছে। চোখের কোনা বেয়ে চোখের জল গড়িয়ে পড়ল। নিঃশব্দে ফুঁপিয়ে উঠল সে। কি লেখা আছে আগামীতে?
বিয়েতে। উচ্চ বংশের পুত্রবধূ হয়ে ভাগ্য খুলল নাকি অন্ধকারে পা রাখল সে। কে জানে এই কিশোরীর ভাগ্যে কি আছে, কি হবে কিংবা কি হতে চলেছে।